অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন নরওয়েজিয়ান উড গল্পের সপ্তদশ পর্ব। যাও, কয়েক ঘন্টার জন্য ঘুরে আসো বাইরে থেকে, আমি বললাম। আমি ততক্ষণ তোমার বাবার দেখাশোনা করছি। মানে কেন? তোমার হাসপাতাল থেকে ছুটি দরকার, নিজের জন্য কিছু সময় দরকার, কারোর সাথে কথা বলার দরকার নেই। যাও, গিয়ে মাথা পরিষ্কার করে আসো। মিদুরি 1 মিনিট চিন্তা করে মাথা ঝাঁকালো। ঠিকই বলেছ হয়তো, কিন্তু তুমি কি জানো কি করতে হবে? তুমি কিভাবে তার দেখাশোনা করবে? এতক্ষণ তো দেখলাম মোটামুটি বোঝা হয়ে গেছে কি করতে হবে। স্যালাইনের লাইনের দিকে খেয়াল রাখতে হবে, পানি খাওয়াতে হবে, ঘাম মুছে দিতে হবে, আর থুথু কফ আসলে ফেলতে হবে। বিছানার নিচে বেড প্যান আছে, খিদে লাগলে বাকি খাবার খাইয়ে দিতে পারবো। না বুঝলে নার্স তো আছেই। আমার মনে হয় এতেই হবে, মিদুরি হেসে বলল। আরেকটা ব্যাপার, তার মাথায় সমস্যা হলে হঠাৎ হঠাৎ আজব আজব জিনিসপত্র বলতে পারে। কেউ বুঝতে পারে না কি বলে। যা বলে বলুক, চিন্তা করতে যেও না এ নিয়ে। কোনো সমস্যা নেই, আমি বললাম। রুমে ফিরে এসে মিদুরি তার বাবাকে বলল তার কিছু কাজ আছে, একটু বাইরে যাচ্ছে, আমি ততক্ষণ তার দেখাশোনা করব। তিনি কোনো কথা বললেন না। এর হয়তো কোনো অর্থ নেই তার কাছে। তিনি স্রেফ শুয়ে থেকে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলেন। চোখের পলক না পড়লে মনে হতো বেঁচে নেই বা অজ্ঞান হয়ে গেছে হয়তো। তার চোখ লাল, অনেক মদ্যপান করলে যেমন হয়, আর প্রতিবার যখন জোর করে নিঃশ্বাস নেন নাক একটু ফুলে ওঠে। ওইটুকু বাদ দিলে তার একটা পেশিও নড়ছে না। মিদুরিকে উত্তর দেওয়ার কোনো চেষ্টাই করলেন না। আমি ভাবলাম না জানি কি চিন্তা ভাবনা চলছে তার মধ্যে। মিদুরি চলে যাওয়ার পর আমি ভাবলাম তার বাবার সাথে কথা বলার চেষ্টা করা উচিত, কিন্তু কি বলবো ভেবে পেলাম না, তাই চুপ করেই থাকলাম। একসময় তিনি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আমি বিছানার মাথার কাছে টুলে বসে থাকলাম আর তার নাকের দিকে খেয়াল রাখলাম। আশা করলাম এর মধ্যে না মরে গেলেই হয়। আমার সামনে উনি মারা গেলে খুবই অদ্ভুত হবে ব্যাপারটা, কারণ তার সাথে আমার জীবনে আজকেই প্রথম দেখা হলো, আর আমাদের মধ্যে একমাত্র মিদুরি হচ্ছে সংযোগ, যাকে কিনা আমি চিনি নাটকের ইতিহাস ক্লাস থেকে। তিনি মারা যাননি অবশ্য, চুপ করে ঘুমাচ্ছিলেন খালি। তার মুখের কাছে কান নিয়ে গিয়ে নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। নিশ্চিন্ত মনে পাশের বেডের রোগীর স্ত্রীর সাথে কথাবার্তা বললাম। উনি ভাবলেন আমি বোধহয় মিদুরির বয়ফ্রেন্ড, তাই খালি মিদুরির কথাই বলে গেলাম। খুবই চমৎকার মেয়ে, বললেন তিনি। সুন্দর করে বাবার যত্ন নেয়, ওর মনটা অনেক বড় আর নরম, তার উপর দেখতে তো খুবই সুন্দরী। ওর ঠিকমতো যত্ন নিও, ছেড়ে যেতে দিও না। ওর মতো আর কাউকে পাবে না কিন্তু। আমি ওর ঠিকমতো যত্ন নেব, চিন্তা করবেন না, আশ্বস্ত করলাম মহিলাকে। আমার বাসায় একটা ছেলে আর একটা মেয়ে আছে। ছেলের বয়স 17, মেয়ের 21। তারা কেউ হাসপাতালে আসার কথা চিন্তাই করে না। স্কুল ছুটি হওয়া মাত্র তারা ডেটে যাচ্ছে, না হলে সার্ফিং, না হয় অন্য কিছু নিয়ে ব্যস্ত। একদম বাজে। পকেট মানির জন্য আমাকে চাপাচাপি করবে, আর টাকা পাওয়া মাত্র তাদের আর টিকিটাও দেখা যাবে না। 1:30টার দিকে মহিলা বাজার করার জন্য চলে গেলেন। দুজন রোগী গভীর ঘুমে। বিকেলের হালকা আলো জানালা দিয়ে রুমে ঢুকছিল। আমার মনে হচ্ছিল টুলে বসে ঝিমুতে ঝিমুতে পড়ে যেতে পারি। টেবিলে ফুলদানিতে রাখা সাদা আর হলুদ রঙের চন্দ্রমল্লিকা ঘোষণা দিচ্ছিল এখন হেমন্ত। মিদুরির বাবার লাঞ্চের না খাওয়া সেদ্ধ মাছের গন্ধ বাতাসে।
বাইরে হলে নার্সরা খটখট করে হেঁটে যাচ্ছে আর মাঝে মাঝে নিজেদের মধ্যে কথা বলছে চড়া সুরে। কখনো কখনো রুমে উকি দিয়ে ঘুমন্ত রোগীদের দেখছিল আর আমার দিকে হাসি ছুড়ে দিচ্ছিল। সাথে পড়ার জন্য কোনো বই নিয়ে আসা উচিত ছিল। রুমে কোনো ম্যাগাজিন বা খবরের কাগজ ছিল না যে পড়ব, স্রেফ দেয়ালে একটা ক্যালেন্ডার ঝোলানো। আমি নাউকুর কথা চিন্তা করলাম। তার নগ্ন দেহে শুধু ব্যারেট পরে দাঁড়িয়ে থাকা, তার কোমরের বাঁক আর নিচের অন্ধকার ছায়া। কেন সে আমাকে আমার কাছে এরকম ভাবে দেখালো? কেন সে নিজেকে আমার কাছে এমন ভাবে দেখালো? সে কি ঘুমের মধ্যে হাঁটছিল, নাকি স্রেফ আমার কল্পনা ছিল? অবশ্য যত সময় যাচ্ছে, যত সেই ছোট্ট দুনিয়া থেকে সরে যাচ্ছে, ততই নিজেকে আমি বুঝ দিচ্ছি সব সত্যি ছিল। যদি নিজেকে বলি সব সত্যি ছিল, তাহলে আমার বিশ্বাস সব সত্যি ছিল। যদি নিজেকে বলি সব কল্পনা ছিল, তাহলে আমার মনে হচ্ছিল সবই কল্পনা ছিল। এত পরিষ্কার দেখেছি, কল্পনা হওয়া কঠিন। আবার সব মিলিয়ে এত সুন্দর যে সত্যি হওয়া কঠিন। নাউকুর নগ্ন দেহ আর চাঁদের আলো। মিদুরির বাবা হঠাৎ ঘুম ভেঙে কাশতে লাগলেন। আমার দিবা স্বপ্নের ওখানেই সমাপ্তি হলো। টিস্যুতে কপ ফেলতে সাহায্য করলাম তাকে, টাওয়াল দিয়ে কপাল থেকে ঘাম মুছে দিলাম। পানি খাবেন? জানতে চাইলাম আমি। যার উত্তর দিলেন উনি 4 মিলিমিটারের মতো মাথা নেড়ে। আমি ছোট পানির বোতলে করে অল্প অল্প করে তাকে পানি খাওয়ালাম। তার শুকনো ঠোঁট, গলা কাঁপছিল। পানির পোকার মতো করে উনি পুরো বোতলের পানি খেয়ে শেষ করলেন। আরো পানি খাবেন? আমি প্রশ্ন করলাম। তিনি মনে হলো কিছু বলার চেষ্টা করলেন। আমি তার কাছে কান নিয়ে গেলাম। আরো লাগবে না, শুষ্ক গলায় বললেন। তার গলা আগের চেয়েও শুষ্ক শোনালো। আপনার তো খিদে লাগার কথা, কিছু খান? তিনি হালকা মাথা নাড়িয়ে সায় দিলেন। মিদুরির মতো আমি একইভাবে বিছানা উঠিয়ে ওনাকে বসালাম। চামচে করে জেলি দিয়ে সবজি আর সেদ্ধ মাছ খাওয়ালাম। অর্ধেক খাবার খাওয়াতে অস্বাভাবিক লম্বা সময় লাগলো। এক পর্যায়ে তিনি মাথা নেড়ে বোঝালেন আর না। তার নড়াচড়া প্রায় অদৃশ্য। একটু নড়তেই তার অনেক ব্যথা লাগছিল। ফল খাবেন? আমি জানতে চাইলাম। না, তিনি বললেন। আমি টাওয়াল দিয়ে তার ঠোঁটের কোণা মুছে দিলাম। থালা বাসন করিডোরে রেখে আসার আগে বিছানা আবার নামিয়ে সমান করে দিলাম। খাবার কেমন ছিল? জানতে চাইলাম। পচা, উনি উত্তর দিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি হেসে বললাম। আমারও দেখে তাই মনে হচ্ছিল। মিদুরির বাবা মনে হলো স্থির করতে পারছিলেন না চোখ খোলা রাখবেন নাকি বন্ধ করবেন। কোনোটাই না করে তিনি সোজা আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি ভাবলাম, না জানি কি ভাবছেন তিনি আমাকে নিয়ে। তাকে দেখে মনে হলো মিদুরি যখন ছিল তার চেয়ে এখন আমার সাথে থাকতে তিনি স্বস্তি বোধ করছেন। অথবা উনি হয়তো আমাকে অন্য কেউ ভেবে ভুল করছেন, কে জানে। কিংবা আমি হয়তো এরকম উল্টাপাল্টা ভাবছি। আজকে বাইরের সুন্দর একটা দিন। আমি টুলে বসলাম। হেমন্তকাল, রবিবার, চমৎকার আবহাওয়া। যেখানেই যাবেন দেখবেন লোকজনের ভিড়। বাইরে যাওয়ার চেয়ে ভেতরে আরাম করাই ভালো। ভিড় খুবই বিরক্তিকর, বাতাসও খারাপ। আমি রবিবার সাধারণত লন্ড্রি করি। সকালে খুব কাপড় চোপড় ধুয়ে ডর্মের ছাদে নিয়ে শুকোতে দেই। আবার সূর্য ডোবার আগে নামিয়ে এসে ভালো করে ইস্ত্রি করে রাখি। ইস্ত্রি করতে আমার খারাপ লাগে না। ভাঁজ সমান করার মধ্যে অন্যরকম একটা সন্তুষ্টি আছে। কাজটা আমি করিও ভালো মতোই। প্রথম দিকে পারতাম না অবশ্য। সবকিছুতে ভাঁজ ফেলে দিতাম। প্রায় 1 মাস করার পর বুঝেছি কিভাবে করতে হবে।
তাই রবিবার হলো আমার জন্য লন্ড্রি আর ইস্ত্রি করার দিন। আজকে পারলাম না অবশ্য, লন্ড্রির জন্য চমৎকার দিন ছিল। সমস্যা নেই, কালকে সকালে একটু আগে উঠে করতে পারবো। চিন্তা করবেন না, আমার রবিবার কিছু করার থাকে না। কালকে সকালে উঠে কাপড় ধুয়ে শুকোতে দিয়ে আমি 10টার ক্লাসে যাব। মিদুরির সাথে আমার যে ক্লাসটা আর কি, নাটকের ইতিহাস। আমি ইউরিপিডিসের উপর কাজ করছি। আপনার পরিচয় আছে ইউরিপিডিসের সাথে? উনি একজন প্রাচীন গ্রিক ব্যক্তিত্ব, বড় 3জন গ্রিক ট্র্যাজেডির একজন। বাকি 2জন হলেন অ্যাকিলিস আর সফোক্লিস। উনি সম্ভবত মেসিডোনিয়াতে মারা গিয়েছিলেন কুকুরের কামড় খেয়ে। যদিও অনেকে এটা বিশ্বাস করে না। যাই হোক, এই হলো ইডিপিস। আমার অবশ্য সফোক্লিসকে বেশি পছন্দ। আসলে বলা মুশকিল কে বেশি ভালো। তার নাটকের বৈশিষ্ট্য হলো সবকিছু অনেক পেঁচানো আর চরিত্রগুলো ফাঁদে আটকা থাকে। বোঝাতে পারছি? ধরুন একদল লোক হাজির হলো, তাদের নিজেদের আলাদা আলাদা সমস্যা আছে, নিজস্ব অজুহাত আছে। যে যার মতো করে ন্যায়ের কথা বলছে, সুখের পেছনে চরকির মতো ঘুরছে। ফলাফল হলো কেউই কিছু বুঝতে পারছে না, করতে পারছে না। অবশ্যই আমি বলতে চাইছি, সবাই কি ন্যায়ের দেখা পায়, সুখের দেখা পায়? অসম্ভব হওয়ারই কথা। তারপর আপনার কি মনে হয় কি হতে পারে? খুব সহজ, ঈশ্বর এসে হাজির হবেন কাহিনীর শেষে, আর একজন একজন করে সবাইকে রাস্তা বাতলে দেবেন। তুমি ওদিকে যাও, তুমি এদিকে আসো, তুমি তার কাছে যাও, তুমি এখানে বসো, এইসব আর কি। তার কাজে জোড়া দেয়া, ফলে কাহিনী খুব সুন্দরভাবে খাপে খাপে বসে যায়। আর একটা নাম আছে, ডিউস এক্স মেশিনা। ইউরিপিডিসের প্রায় সব নাটকে এই ডিউস এক্স মেশিনা থাকবেই। সেই নিয়েই সমালোচকরা দুভাগে বিতর্ক করে। কিন্তু ভেবে দেখুন, যদি সত্যি আমাদের জীবনে ডিউস এক্স মেশিনা থাকতো কেমন হতো? সবকিছু কত সহজ হয়ে যেত। আপনার যদি মনে হতো কোথাও আটকে গেছেন, কোনো এক ঈশ্বর উড়ে এসে আপনার সমস্যার সমাধান করে দিত। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলেন? যাই হোক, এই হলো নাটকের ইতিহাস। এইসব জিনিস নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। মিদুরির বাবা কিছু বললেন না। যতক্ষণ আমি কথা বললাম, তিনি খোলা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। তার চোখ দেখে বোঝার উপায় নেই আমি যা বললাম তা বুঝলেন কিনা। শান্তি, আমি বললাম। এত কথা বলে আমার খিদে পেয়ে গেল। সকালে তো কিছুই খাইনি বলা যায়, আর দুপুরে অর্ধেক খাওয়া হয়েছে। এখন খারাপ লাগছে, কেন ঠিকমতো খেলাম না। খারাপ লেগে অবশ্য কোনো লাভ নেই। ক্যাবিনেট খুলে দেখলাম খাওয়ার কিছু আছে কিনা। শুধু 1 ক্যান নড়ি, কিছু ভিক্স কফ ক্যান্ডি আর সয়া সস, সেই সাথে কাগজের ব্যাগে শসা আর আঙ্গুর। আমি শসাগুলো খাচ্ছি, আশা করি আপনি কিছু মনে করবেন না, আমি মিদুরির বাবাকে বললাম। উনি উত্তর দিলেন না। আমি 3টি শসা ধুয়ে একটা পিরিচে সয়া সস মাখিয়ে নিলাম। তারপর একটা শসা নড়ি দিয়ে জড়িয়ে সয়া সস লাগিয়ে কচকচ করে খেলাম। মজা, মিদুরির বাবাকে বললাম। একদম তাজা, কচি কাঁচা কাঁচা গন্ধ। শসাগুলো খুবই ভালো, কিউই ফ্রুটের চেয়ে ভালো, কোনো সন্দেহ নেই। আমি আরেকটা শসাও একইভাবে গলধকরণ করলাম। শসা খাওয়ার কচকচ শব্দ রুমে প্রতিধ্বনি তুলল। 2টো শসা খাওয়ার পর বিরতি নিয়ে হলে গিয়ে গ্যাস বার্নারে পানি গরম করে এনে চা বানালাম। আপনি কি কিছু খেতে চান? পানি, জুস? মিদুরির বাবাকে জিজ্ঞেস করলাম। শসা? তিনি বললেন। দারুণ, আমি হেসে বললাম। নড়ি দিয়ে দেব? সে হালকা মাথা নাড়ল। আমি আবার খাট বাঁকিয়ে উঠলাম। ছুরি দিয়ে শসার ছোট টুকরো করলাম যাতে উনি খেতে পারেন। তারপর নড়ি দিয়ে জড়িয়ে
টুথপিক লাগিয়ে সয়া সসে ডুবিয়ে ওনার মুখে দিলাম। চেহারার অভিব্যক্তিতে প্রায় কোনো বদল হলো না, কিন্তু বেশ কিছুক্ষণ চিবিয়ে অবশেষে গিলে ফেললেন। কেমন, ভালো ছিল? ভালো, বললেন তিনি। খাবার মজা হলেই ভালো, আমি বললাম। এতে প্রমাণ হলো যে আপনি বেঁচে আছেন। উনি পুরো একটা শশা খেয়ে ফেললেন। খাওয়ার পর পানি খেতে চাইলে আমি বোতলে করে তাকে পানি খাওয়ালাম। কয়েক মিনিট পর উনি প্রস্রাব করতে চাইলেন। আমি প্রস্রাবের পাত্র বিছানার নিচ থেকে বের করে ধরলাম, বাথরুমে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আনলাম। তারপর খেয়ে শেষ করলাম আমার চা। কেমন লাগছে আপনার এখন? জিজ্ঞেস করলাম তাকে। আমার মাথা ব্যথা করছে একটু, হালকা ভুরু কুঁচকে বললেন। ব্যথা করাটাই স্বাভাবিক, মাত্র অপারেশন হয়েছে না। আমার কখনো অপারেশন হয়নি, তাই আমি জানি না কিরকম কষ্ট হচ্ছে আপনার। টিকেট, তিনি বললেন। টিকেট? কিসের টিকেট? মিধুরি, তিনি বললেন। টিকেট? আমার কোনো ধারণা নেই উনি কিসের কথা বলছেন, তাই চুপ করে থাকলাম। উনি নিজেও এরপর কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর আবার বললেন, প্লিজ। চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন। আমি বুঝতে পারছিলাম উনি আমাকে কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু বুঝতে পারছিলাম না কি হতে পারে। উয়েনো, মিধুরি। উয়েনো স্টেশন? উনি মাথা নাড়লেন। আমি বোঝার চেষ্টা করলাম সব সূত্র থেকে কি হতে পারে। টিকেট, মিধুরি, প্লিজ, উয়েনো স্টেশন, কিন্তু কিছুই বুঝলাম না। আমার মনে হলো তার মাথা বুঝে আউলে গেছে, কিন্তু তার দৃষ্টি এখন আগের থেকে পরিষ্কার। উনি যে হাতে স্যালাইন দেয়া নেই সেটা তুলে আমার দিকে তাক করলেন। হাত যেভাবে কাঁপছিল তাতে বোঝা যাচ্ছিল অনেক কষ্ট করে তাকে এইটুকু তুলতে হয়েছে। আমি উঠে গিয়ে তার ভাঁজ পড়া জীর্ণ হাত ধরলাম। উনি শক্তি সঞ্চয় করে বললেন, প্লিজ। চিন্তা করবেন না, আমি বললাম। আমি দেখছি টিকেট আর মিদুরি ব্যাপারটা। উনি হাত নামিয়ে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে আবার ঘুমিয়ে পড়লেন। তবু আমি পরীক্ষা করে দেখলাম জীবিত আছেন কিনা। তারপর আবার গরম পানি আনতে গেলাম চা বানানোর জন্য। চা খেতে খেতে উপলব্ধি করলাম মৃত্যু পথযাত্রী এই ছোটখাটো মানুষটির প্রতি আমার মনে কোথাও সহানুভূতির জায়গা তৈরি হয়েছে। অন্য রোগীটির স্ত্রী কয়েক মিনিট পরেই ফিরে আসলেন। জিজ্ঞেস করলেন সব ঠিক আছে কিনা। আমি জানালাম সব ঠিক আছে। তার স্বামী তখনও ঘুমাচ্ছিলেন, গভীর নিঃশ্বাস পড়ছিল। মিদুরি ৩টার পর ফেরত আসলো। আমি পার্কে চুপচাপ বসেছিলাম, বলল সে। যেরকম তুমি করতে বলেছিলে, কারোর সাথে কথা না বলে চুপচাপ মাথা খালি করলাম। কেমন লাগছে? আগের চেয়ে ভালো, থ্যাঙ্কস। যদিও আমি এখনো ক্লান্ত, তাও আগের চেয়ে হালকা লাগছে। আমার মনে হয় আমি বুঝতে পারিনি কত বেশি ক্লান্ত ছিলাম। ওর বাবা ঘুমাচ্ছিলেন, তাই সেই মুহূর্তে আমাদের করার কিছু ছিল না। ভেন্ডিং মেশিন থেকে কফি কিনে টিভির রুমে গিয়ে বসলাম আমরা। মিদুরির অনুপস্থিতিতে কি কি হলো তা জানালাম। তার বাবা ভালো ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে লাঞ্চের বাকি খাবার খেয়েছেন। তারপর আমাকে শশা খেতে দেখে নিজেও খেতে চেয়েছেন। পুরো একটা শশা খেয়েছেন, প্রস্রাব করেছেন। এরপর, ওয়াতেনাবে, তুমি একজন দারুণ মানুষ, মিদুরি বলল। আমরা তাকে কিছু খাওয়াতে গেলে পাগল হয়ে যাই, আর তুমি তাকে একটা পুরো শশা খাইয়ে ফেললে। দারুণ ব্যাপার। জানি না, আমার মনে হয় আমাকে মজা করে খেতে দেখে তার ইচ্ছে হয়েছিল।
আমার মনে হয় তোমার আশেপাশের লোকজন সহজ হয়ে যায়। হতেই পারে না, আমি হাসতে হাসতে বললাম। অনেক লোক দেখাতে পারবো যারা তোমাকে উল্টো কথা বলবে আমার সম্পর্কে। আমার বাবা সম্পর্কে তোমার কি ধারণা? আমার তাকে পছন্দ হয়েছে, যদিও আমাদের সেভাবে কোনো কথা হয়নি, কিন্তু তাকে চমৎকার মানুষ মনে হলো। চুপচাপ ছিল? পুরোই তো চুপচাপ। 1 সপ্তাহ আগে তোমার তার সাথে দেখা হওয়া উচিত ছিল। তখন উনি ভয়াবহ ছিলেন। মিদুরি মাথা নাড়তে নাড়তে বলল। মাথা খারাপ হয়ে গিয়েছিল, হিংস্র হয়ে গিয়েছিল, আমার দিকে গ্লাস ছুঁড়ে মেরেছিলেন, আর অনেক আজে বাজে কথা বলছিলেন। কুত্তার বাচ্চা, মরিস না কেন তুই? অসুস্থ হলে মানুষের যে কি হয়ে যায়। জানি না কেন অসুস্থ হলে মানুষের ব্যবহার জঘন্য হয়ে যায়। আমার মায়েরও একই অবস্থা হয়েছিল। জানো কি বলেছিল আমাকে? তুই আমার মেয়ে না, তোর চেহারাও আমি ঘৃণা করি। এটা শোনার পর কয়েক মুহূর্তের জন্য আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল। হয়তো ব্রেনের কোনো অংশে চাপ পড়লে মানুষ এইসব জঘন্য কথা বলে। আমি এখানে বসে বসে তাদের জন্য হাড় ভাঙা খাটুনি খাটছি, আর তারা আমাকে যাবতীয় আজে বাজে কথা বলে যাচ্ছে। বুঝতে পারছি কি বলতে চাইছো, আমি বললাম। তারপর আমার মনে পড়ল মিদুরির বাবার বিড়বিড় আলাপ। টিকিট, ইউনো স্টেশন, মিদুরি। বলল এসবের মানে কি? আর এরপর বললেন প্লিজ, আর মিদুরি, প্লিজ মিদুরিকে দেখে রাখো। কিংবা উনি হয়তো চাইছিলেন তুমি ইউনো স্টেশনে গিয়ে টিকিট কাটো। চারটা শব্দ থেকে বোঝার উপায় নেই উনি আসলে কি বোঝাতে চেয়েছেন। ইউনো স্টেশনের কোনো অর্থ আছে তোমার কাছে? হুম, ইউনো স্টেশন। মিদুরি একটু চিন্তা করলো। একমাত্র যেটা মাথায় আসছে তা হলো আমি 2বার বাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। একবার 3rd গ্রেডে, আরেকবার 5th গ্রেডে। 2বারই আমি ইউনো থেকে চড়ে ফুকুশিমা গিয়েছিলাম। ক্যাশ রেজিস্টার থেকে টাকা নিয়ে টিকিট কেটেছিলাম। বাসায় কেউ একজন আমার উপর রেগে গিয়েছিল, আমিও পাল্টা রাগ দেখাতে চেয়েছিলাম। ফুকুশিমাতে আমার এক ফুপু থাকেন, তাকে আমি বেশ পছন্দ করতাম, তাই পালিয়ে তার বাসায় চলে যাই। বাবা গিয়ে আমাকে নিয়ে এসেছিলেন। আমাকে আনতে প্রায় 100 মাইল যেতে হয়েছিল তাকে। যখন ফেরত আসছিলাম তখন বাবা আমাকে টুকটাক অনেক কিছু বলেছিলেন। আসলে কিছু কথা আর বেশিরভাগ সময়ই চুপ। যেমন ধরো 1923 সালের বড় ভূমিকম্প, কিংবা যুদ্ধের সময়ের কথা, আমার জন্মের সময়ের কথা এটা। এমনিতে উনি এসব নিয়ে কখনো কথা বলেন না। এসব নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়ল ওই 2বারই শুধু আমি আর বাবা ভালো মতো লম্বা সময় ধরে কথা বলেছি, শুধু আমরা দুজন। বিশ্বাস করতে পারো, ইতিহাসের অন্যতম বড় ভূমিকম্পের মাঝখানে পড়েও বাবা নাকি ভূমিকম্প টের পায়নি। যা, হতেই পারে না। কিন্তু সত্যি, উনি ওই মুহূর্তে তার বাইকের কার্টে চড়ে কাইসিয়াওকা যাচ্ছিলেন, কিছুই টের পাননি। যখন বাসায় ফিরলেন, আশেপাশের কোনো বাসার ছাদ অস্ত নেই। তার পরিবারের সবাই পিলার জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। উনি নাকি তখনও বুঝতে পারেননি কি হয়েছে। প্রশ্ন করেছিলেন, এখানে কি ঝড় হয়েছে? এই হলো আমার বাবার বিখ্যাত কান্টু ভূমিকম্পের অভিজ্ঞতা। মিদুরি হাসল। তার পুরনো দিনের সব কাহিনী এরকম, কোনো নাটক নেই, সবকিছু কেন্দ্রের একটু বাইরে। তার গল্প শুনলে মনে হয় গত 50-60 বছরে জাপানে ইন্টারেস্টিং কিছু ঘটেনি। 1936-এর যুবক সৈন্যদের ঘটনা, প্যাসিফিক ওয়ার, সেসব তাকে বললে, ও আচ্ছা, তুমি বলার পর মনে হলো এরকম কিছু ঘটেছিল হয়তো। আজব ব্যাপার স্যাপার। তো যাই হোক, ট্রেনে উনি আমাকে এইসব গল্প একটু আধটু বলেছিলেন যখন আমরা ফুকুশিমা থেকে ইউনোতে ফিরছিলাম। সবশেষে তিনি বলতেন, তোমাকে যে জন্য বলা, যেখানেই যাও সব জায়গার একই অবস্থা।
এইসব কথায় মুগ্ধ হওয়ার মতো বয়স তখন আমার ছিল না। তাহলে এই হলো তোমার বাবার এনো স্টেশন নিয়ে গল্প? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ, মিদুরি বলল। তুমি কখনো বাড়ি থেকে পালিয়েছ ওয়াতেনাবে? কখনো না। কেন? উম, কল্পনা শক্তির অভাব বলতে পারো। আমার কখনো মাথায় আসেনি যে পালাতে হবে। তুমি খুবই অদ্ভুত। মিদুরি মুগ্ধ চোখে তাকিয়ে মাথা ঝাঁকালো। তাই? সত্যিই তাই। এইসব আমি ভালো বুঝতে পারি। সংজ্ঞা। আচ্ছা বলো, তুমি তাকে কি উত্তর দিয়েছ? আমি তো বুঝতেই পারিনি উনি কি বলতে চেয়েছিলেন। তাই বলেছি, চিন্তা করবেন না, আমি মিদুরি আর টিকেটের ব্যাপারটা দেখব। তুমি তাকে এই কথা দিয়েছ? তুমি তাকে বলেছ আমাকে দেখে রাখবে? সে গম্ভীর মুখ করে সোজা আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল। ঠিক তা নয়, আমি তার ভুল ভাঙানোর চেষ্টা করলাম। আমি জানতাম না উনি কি নিয়ে কথা বলছে। আর আরে ভয় পেও না, মজা করছিলাম খালি। সে হেসে বলল, তোমার এরকম ব্যাপার আমার ভালো লাগে। মিদুরি আর আমি কফি শেষ করে রুমে ফিরে গেলাম। ওর বাবা তখনও ঘুমে। কাছাকাছি গেলে নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়। বিকেল যত বাড়তে লাগলো, জানালার বাইরের আলো তত হালকা হতে লাগলো। এক ঝাঁক পাখি এসে বিদ্যুতের তারে বসলো, আবার উড়ে গেল। মিদুরি আর আমি রুমের এক কোণায় বসে নিঃশব্দে গল্প করতে লাগলাম। সে আমার হাত দেখে ভবিষ্যৎবাণী করল, 105 বছর পর্যন্ত আমি বাঁচব, 3 বার বিয়ে করব, অবশেষে মারা যাব রোড অ্যাক্সিডেন্টে। খারাপ না? আমি বললাম। 4টার কিছু পর ওর বাবার ঘুম ভাঙলে মিদুরি তার পাশে বসে মুখ মুছিয়ে দিল, পানি খাওয়ালো, মাথার ব্যথার কথা জানতে চাইল। একজন নার্স এসে তাপমাত্রা মেপে প্রস্রাব কতবার হয়েছে রেকর্ড করলো, সেলাইনের নল পরীক্ষা করলো ঠিক আছে কিনা। আমি টিভি রুমে গিয়ে কিছুক্ষণ ফুটবল খেলা দেখলাম। 5টায় আমি মিদুরিকে জানালাম আমাকে যেতে হবে। ওর বাবাকে বললাম, আমাকে কাজে যেতে হবে এখন। আমি 6:30 থেকে সিনজুগোতে গানের রেকর্ড বিক্রি করি। তিনি আমার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়লেন। ওয়াতেনাবে? জানি না কিভাবে বলা উচিত, কিন্তু আজকের সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ। মিদুরি আমাকে বিদায় দিতে লবিতে এসে বলল। আমি তেমন কিছুই করিনি, বললাম তাকে। তোমার যদি সাহায্য লাগে, আমি আগামী সপ্তাহেও আসতে পারি। তোমার বাবার সাথে আবার দেখা করলে আমার ভালোই লাগবে। সত্যি? হ্যাঁ, আমার তো ডর্মে কিছু করার নেই। এখানে আসলে অন্তত শশা খাওয়া হবে। মিদুরি তার হাত ভাঁজ করে জুতোর হিল দিয়ে মেঝেতে মৃদু তাল দিতে লাগলো। তোমার সাথে আবার ড্রিঙ্ক করতে যেতে চাই, মাথা বাঁকিয়ে বলল সে। আর পর্ন মুভি দেখার কি হলো? আগে মুভি, তারপর ড্রিঙ্ক, তারপর যত জঘন্য ব্যাপার আছে সবকিছু নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আমি মোটেও জঘন্য ব্যাপার নিয়ে কথা বলিনি, প্রতিবাদ করে বললাম আমি। ওটা তোমার কাজ। যাই হোক, আমরা এসব নিয়ে কথা বলবো আর প্লাস্টার করে বিছানায় যাব। তারপর কি হবে তুমি ভালো করেই জানো। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম। আমি করতে চাইবো, অথচ তুমি দেবে না। সে হাসতে লাগলো। যাই হোক, আমি বললাম, আগামী রবিবার সকালে আবার আমাকে নিতে এসো, একসাথে আসবো হাসপাতালে। আর একটু বড় স্কার্ট পরে আসবো নাকি এবার? অবশ্যই, আমি বললাম। যদিও পরের রবিবার আমি আর হাসপাতালে যেতে পারলাম না, কারণ মিদুরির বাবা মারা গেলেন শুক্রবার সকালে। সে ভোর 6:30টায় ফোন করে আমাকে খবরটা জানালো। বেল বাজায় আমি বুঝলাম ফোন এসেছে। পাজামার উপর কার্ডিগান পরে দৌড়ে লবিতে গেলাম ফোন ধরতে। বাইরে নিঃশব্দে ঠান্ডা বৃষ্টি হচ্ছিল। কয়েক মিনিট আগে বাবা মারা গেছেন,
মিদুরি আস্তে করে বলেছিল। আমি জিজ্ঞেস করলাম আমি কোনো সাহায্য করতে পারি কিনা। থ্যাঙ্কস, সে বলল। সাহায্য লাগবে না, অন্ত্যেষ্টিক্রিয়ার অভিজ্ঞতা আছে আমাদের। আমি শুধু তোমাকে জানাতে ফোন করেছি। ওর দীর্ঘশ্বাস শোনা গেল। অন্ত্যেষ্টিক্রিয়ায় এসো না কিন্তু, আমার ভালো লাগে না এইসব। তোমাকে ওখানে দেখতে চাই না। বুঝতে পারছি, বললাম তাকে। তুমি আমাকে সত্যি একটা পর্ন মুভি দেখাতে নিয়ে যাবে তো? অবশ্যই নিয়ে যাব। জঘন্য দেখে একটাই নিয়ে যাবে? আমি গবেষণা করে একটা খুঁজে বের করব তোমার জন্য। ঠিক আছে, তোমাকে পরে ফোন করব। এই কথা বলে মিদুরি ফোন রেখে দিল। 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু মিদুরির কোনো খবর নেই। কোনো ফোন করেনি, ক্লাসেও আসেনি। আমি আশা করতে লাগলাম ডর্মে গেলেই তার থেকে সংবাদ পাব, কিন্তু না। রবিবার সকালে নাউকুকে চিঠি লিখতে বসলাম। মিদুরির বাবার কথা জানালাম ওকে। আমি আমার ক্লাসের একটা মেয়ের বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে সেখানে তার সামনে বসে শশা খেয়েছিলাম। উনি শশা খাওয়ার কচকচ শব্দ শুনে শশা খেতে চাইলেন। তারপর আমার মতো কচকচ করে শশা খেলেন। 5 দিন পর মারা গেলেন উনি। আমার মাথায় এখনো তার কচকচ করে শশা খাওয়ার দৃশ্য একদম স্পষ্ট। মানুষ মারা যাওয়ার সময় অদ্ভুত সব স্মৃতি দিয়ে যায়। আমি লিখে চললাম। সকালে ঘুম ভাঙার পরেই আমি বিছানায় শুয়ে তোমার আর রেইকোর কথা ভাবি। বার্ড হাউসের ময়ূর, কবুতর, টিয়া, টার্কি আর খরগোশের কথাও ভাবি। আমার মনে আছে সেদিন বৃষ্টির দিন সকালে তুমি আর রেইকো যে হলুদ রঙের রেইনকোট পরেছিলে। বিছানায় শুয়ে শুয়ে এসব কথা ভাবতে ভালো লাগে। আমার মনে হয় তুমি এসে আমার পাশে ঘুমালে ঘুম তাড়াতাড়ি হতো। এরকম আসলে হলে কি দারুণ হতো, তাই না? তোমাকে ছাড়া থাকতে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে, কিন্তু আমি সব শক্তি জোগাড় করে চলতে থাকি। সকালে উঠে দাঁত মেজে শেভ করে নাস্তা খেয়ে পোশাক বদলে ক্লাস করতে ভার্সিটিতে যাই। নিজেকে বলি ঠিক আছে, আজকের দিনটা আরেকটা ভালো দিন হবে। আগে কখনো খেয়াল করিনি, কিন্তু সবাই বলে আমি নাকি এখন নিজের সাথে অনেক বেশি কথা বলি। সম্ভবত সব দোষ এই বসন্তকালের। প্রতিদিন সকালে উঠে তোমার কথা ভাবি, আর ভাবি বলেই সারাদিন চলার শক্তি পাই। আমি জানি আমাকে ভালো মতো চলতে হবে, ঠিক যেভাবে তুমি ওখানে চলছ। আজকে রবিবার, আজ আমার তেমন কোনো কাজ নেই। রবিবার আমি পড়াশোনা করি না। কাপড় লন্ড্রি করে এখন রুমে এসে তোমাকে লিখছি। লেখা শেষ হলে খামে ভরে ডাকটিকিট লাগিয়ে ডাক বাক্সে ফেলে দিয়ে আসব। এরপর সূর্য না ডোবা পর্যন্ত আমার আর কিছু করার নেই। আমি রবিবার পড়াশোনাও করি না। অন্যদিন ক্লাসের মাঝে লাইব্রেরিতে বসে যে পড়াশোনা করি তাই যথেষ্ট। রবিবারের জন্য কিছু ফেলে রাখি না। রবিবারের নির্জন শান্তিপূর্ণ দুপুর আর একাকিত্ব শুধু আমার জন্য। বই পড়ি আর গান শুনি। কখনো কখনো ভাবি আমরা যে টোকিওর রাস্তায় রবিবারে হাঁটতাম সেসব কথা। আমার বেশ ভালো মনে আছে তুমি হাঁটতে যাওয়ার সময় কি কি পোশাক পরতে। রবিবার দুপুরে সব পুরাতন দিনগুলো নিয়ে চিন্তা করি। রেইকোকে হাই দিও। ওর রাতে গিটার বাজানো আমাকে মিস করি। চিঠি লেখা শেষ হলে কয়েক ব্লক দূরের ডাকবক্সে ফেলে আসলাম আমি। কাছাকাছি এক বেকারি থেকে এক স্যান্ডউইচ আর কোক কিনে লাঞ্চ করলাম। কাছের খেলার মাঠে বসে লিটল লিগ দেখতে লাগলাম কিছুক্ষণ। হেমন্তের আকাশে নীল যেন অতিরিক্ত বেশি ছিল।
পশ্চিম দিকে দুটো ধোঁয়ার লাইন উঠে গেছে, পাশাপাশি সমান্তরালে চলা রেসিং কারের মতো। একবার বল গড়িয়ে আমার পায়ের কাছে এলে আমি তুলে ছুঁড়ে ফেরত পাঠালাম। টুপি পরা বাচ্চা খেলোয়াড়গুলো ভদ্রভাবে ধন্যবাদ জানালো। সব লিটল লিগের মতোই এটাও খেলার চেয়ে দৌড়াদৌড়ি বেশি। বিকেলে ফিরে বই নিয়ে বসলেও মনোযোগ বসাতে পারছিলাম না। তার বদলে খেয়াল করলাম সিলিংয়ের দিকে তাকিয়ে মিদুরির কথা ভাবছি। ওর বাবা কি আসলেই আমাকে ওর দায়িত্ব নেওয়ার কথা বলার চেষ্টা করেছিলেন? আমার কোনোই ধারণা নেই তার মনের ভেতর কি চলছিল। সম্ভবত উনি আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছিলেন। যেহেতু শুক্রবার সকালে তিনি মারা গেছেন, তাই ব্যাপার যা হোক না কেন এখন আর জানার কোনো উপায় নেই। ঠান্ডা বৃষ্টি হচ্ছিল তখন। আমি ভাবলাম মৃত্যুর পর তিনি আরো ছোট হয়ে গিয়েছিলেন কিনা। একদলা ছাই না হওয়া পর্যন্ত পুড়তে হবে তাকে। তিনি কি কি রেখে গেছেন? একটা বইয়ের দোকান আর দুটো মেয়ে। তাদের একজন অন্তত বেশ বড় রকমের অদ্ভুত। কি ধরনের জীবন এটা? আমি ভাবলাম। হাসপাতালের বিছানায় শুয়ে তার কাটা মাথার ভেতরে আসলে কি চলছিল? মিদুরির বাবাকে নিয়ে এরকম চিন্তা করে আমার মন এত ভার হয়েছিল যে ছাদে গিয়ে কাপড় ভালোমতো শুকানোর আগেই নামিয়ে নিয়ে চলে আসলাম। তারপর শিনজুকু গিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করে পার করলাম সময়। রবিবার বলে ভালো ভিড় ছিল রাস্তায়। কিনকুনিয়া বুক স্টোরের ভেতর অফিস টাইমের ট্রেনের মতো ভিড়। আমি ফকনারের লাইট ইন অগাস্ট কিনে এক লাউঞ্জ জ্যাজ ক্যাফেতে গিয়ে হাজির হলাম। গরম ঘন জঘন্য স্বাদের কফি খেতে খেতে আর ওরনেট কোলম্যান শুনতে শুনতে বই পড়ে গেলাম। 5:30টায় বই বন্ধ করে বাইরে গিয়ে ডিনার সারলাম। এরকম আর কত রবিবার আমার সামনে অপেক্ষা করছে কে জানে। নিঃশব্দ, শান্তিপূর্ণ আর একাকী। জোরে জোরে নিজেকে বললাম আমি। আপনারা শুনছিলেন নরওয়েজিয়ান উড গল্পের 17 পর্ব।